আপনি একটু জ্ঞান অর্জন করেন। আপনার ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড কারোই ভালো না। আমরা তাদেরকে চিনি। আপনার মায়ের সাথে তারা ছিল, পাশে আশেপাশে ছিল। কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং টাউ। দেশটার সর্বনাশ করেছে, ভারতকে লাভবান করেছে, দেশের জনগণের ক্ষতি করেছে। আর আমার একটা ধারণা হচ্ছে আপনার সম্পর্কে আমি জানি না, আমি ক্ষুদ্র মানুষ, জ্ঞানের সীমাহীন লিমিটেশনস আছে আমার। আপনি মনে হয় ডান পায়ের জুতা বাম পায়ে অথবা বাম পায়ের জুতা ডান পায়ে পরে ফেলেছেন। মাথা নিচে রাখুন, জ্ঞান অর্জন করুন, চোখ কান খোলা রাখুন, না হলে বিপদে আপনি শুধু পড়বেন না, আপনাদের সবাইকে বিপদে পড়তে হবে। যে বিপদ এখন শোয়ার হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে, সেই বিপদ আপনাদের ঘাড়ে আসতে যাচ্ছে। আমার 49 বছরের, সিন্স 1977, 49 বছরের অভিজ্ঞতা বলে আপনাদের দুর্ভোগের পরিণতি অত্যাসন্ন এবং কঠিন, কঠিন এবং কঠিন। আপনাদের পালাবার পথ পাবেন না। আপনারা হাসিনা পালিয়ে বেঁচেছে, আপনারা পালিয়ে বাঁচতে পারবেন না। যাদের সাথে একসাথে আন্দোলন করলাম তাদের বিরুদ্ধে এখন আমাদের কথা বলতে হবে, এটা কখনোই চিন্তা করিনি। এজন্য জ্ঞান অর্জন করার দরকার। আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু জ্ঞান অর্জন করুন। আপনার মাকে ওইভাবে দিগ্ভ্রান্ত করা হয়েছিল যে শিশু এবং পাগলের কথা বলে সর্বশেষ আপনার মা সেখানে দাঁড়িয়ে থাকতে পারেননি। আমাদের খুব কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল আমাদের। সেদিন এই জামাতের যে ফর্মুলাটা ছিল সেটা যদি মেনে নিতেন তাহলে হয়তো দেশটা আরও আগে থেকে ভালো হয়ে যেত। পারেন নাই। আর একটি কথা শুধু বলবো, আমরা একটু সহনশীল হওয়ার চেষ্টা করি, কারণ সবাই মিলে দেশটা আমার গড়তে হবে। কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে ভারত শুধুমাত্র বাকবাকুম করে আসছে, যে আমাদের মধ্যে কোনোভাবে একটা গণ্ডগোল লাগিয়ে দিতে পারলে তারা এবার এখানে একটা সামরিক মিলিটারি আগ্রাসন করতে পারে কিনা, এই বিষয়টা তাদের ভিতরে এখন নিয়মিত গবেষণা হচ্ছে। এই গবেষণা থেকে তারা বলছে যে বাংলাদেশে এবার সুযোগ পেলেই আমরা সামরিক আগ্রাসন করব, যেটা অন্যান্য ক্ষেত্রে তারা করেছে। আমাদেরও সাবধান হতে হবে, সাবধানে পথ চলতে হবে এবং স্লো অ্যান্ড স্টেডি। তাদেরকেও আমাদের সুযোগ দিতে চাই। তবে আমার কাছে মনে হচ্ছে বিএনপির ওই আক্কেল জ্ঞানের অভাব আছে, ওটা তাদের দ্বারা হবে না। এবং শেষ পর্যন্ত আমাদেরকে ঝড়ের বেগেই নামতে হবে, তুফানের মতো করে নামতে হবে এবং লড়াই করতে হবে। এবং লড়াই করে শেষবারের মতো ভারতের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করতে হবে, এ দেশকে রক্ষা করতে হবে, মাতৃভূমিকে রক্ষা করতে হবে এবং জনগণের দাবি আদায় করে জনগণের সরকার দেশের কায়েম করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। গণভোট হয়েছে আর গণভোটের রায় বাস্তবায়ন হয়নি, এরকম কোনো ঘটনা বিশ্বে আসলে নেই। কিন্তু বাংলাদেশকে এমন একটি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। এই পরিস্থিতি আমাদের জন্য কেন হলো? এই পরিস্থিতি কে করলো? গণভোট আমাদের এত প্রত্যাশিত একটা বিষয়, এটাকে এইভাবে এখন তার কোনো গার্ডিয়ান নাই, তার কোনো অভিভাবক নাই। এই গণভোটের মতো এত গুরুত্বপূর্ণ একটা সন্তান এই দেশের জন্য, যার বাস্তবায়ন অনেক গুরুত্বপূর্ণ এই দেশ এবং জাতির জন্য, তার এখন অভিভাবকহীনটাকে করে দিল কে? এটার জন্য আমার বিশ্বাস, আমার মনে হয় সবচেয়ে বড় দায়ী হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে সরকার। কারণ এই সরকার তার নিজের একটা প্রোডাক্ট, নিজের একটা কর্মসূচি, নিজে বাঁচার জন্য, দেশ বাঁচানোর জন্য তার যে প্রত্যাশা নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, দেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছিল, সেই প্রত্যাশা পূরণের জন্য গণভোট আয়োজন করবে। কিন্তু গণভোটটা বাস্তবায়ন কিভাবে হবে এটা নিজে নিশ্চিত না করে এটা পরের একটা সরকারের উপর ঠেলে দিয়ে চলবে। জিনিসটা হলো এরকম যে আমি সন্তান জন্ম দিলাম, যেদিন জন্ম হলো সেদিন আমার মৃত্যু হয়ে যাবে, পরের দিন ওই দিন আবার আরেকজন পিতা জন্মগ্রহণ করে সেই সন্তানটাকে লালন পালন করবে। এখন 12 তারিখে যেই পিতার জন্ম হলো সেই পিতার এই সন্তানকে এখন স্বীকার করে। এমন একটা চরম পরিস্থিতির মধ্যে বাংলাদেশের গণভোটটাকে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমার মতামত হচ্ছে আমাদের এটার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যেমনিভাবে দায়ী, এই সরকারকেও আসলে আমাদেরকে বিচারের আওতা আনতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে এই গণভোটের বাস্তবায়ন সহ আমরা আমাদের এই জাতি মারাত্মক ধরনের একটা প্রতারণার মধ্যে আমরা বরাবরই আছি। প্রতারণার শিকার হয়ে যেমনিভাবে ফেসিবাদ আমাদেরকে শাসন করেছে, ঠিক তেমনিভাবে
একই ধারাবাহিকতায় প্রতারণা থেকে আমরা বাঁচতে পারছি না, আমরা প্রতারণার শিকার হচ্ছি। প্রতারণার শিকার হওয়া কিন্তু একজন ভালো মানুষের কাজ না। একজন ভালো মানুষ নিজে প্রতারণা করবে না, কিন্তু অন্য একজন প্রতারণার শিকার বানাবে, এটাও কিন্তু একজন ভালো মানুষের কাজ হতে পারে না। কিন্তু বারবার আমরা সেটা হচ্ছি, তার মানে আমরা আসলে সেই ভালো মানুষ হওয়ার জায়গায় এখনও যেতে পারিনি। এই জন্য প্রতারণা যেন আমাদের সাথে আর কেউ করতে না পারে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। বিশেষ করে ভোটের আগে আপনারা শুনেছেন, এখন যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে গণভোটে তিনিও ভোট চেয়েছেন, এখন তিনি বেমালুম বলে গিয়েছেন। এটা রায় বাস্তবায়ন এখন আর তার দায়িত্বের মধ্যে পড়ে না। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই গণভোটের বিষয়ে ঐক্যমত কমিশনে কথা বলেছেন, তিনি নিজেই বলেছেন এটা কীভাবে হবে, একটা গণভোট হবে, এইভাবে এটা বাস্তবায়ন হবে, কিন্তু সেটা তিনি এখন ভুলে গেছেন। সংসদে এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে সংস্কার ওনারা সংশোধন করবেন, সংশোধনের জন্য এখন সংসদীয় কমিটি করবেন, আর একটা কমিটির মধ্যে তারা দায়িত্ব দিবেন। অথচ এই দলের নিজেদের যে 31 দফা ইশতেহার, ওই ইশতেহারের প্রত্যেকটা দফার ভিতরে সংস্কার শব্দটা আছে। প্রথম দফা থেকে শুরু করে প্রত্যেকটা দফার ভিতরে সংস্কার শব্দটা আছে, অথচ এখন তারা সংস্কার শব্দটা তারা বুঝতেছেন, এটা তারা স্বীকারই করতে পারছে না। সংস্কার এটা কোত্থেকে আসলো? তাদের ইশতেহারের মধ্যে কিন্তু সংস্কার শব্দটা আসছে, অথচ তারা এটা মানছেন। তারা বলছেন না, সংস্কার হয় না। এই সালাউদ্দিন সাহেব নিজে এখন বলতেছেন সংবিধান কখনো সংস্কার হয় না, তিনি বলছেন সংবিধান রহিত হয়, এটা সংশোধন হয়। তাইলে এতদিন আপনারা নিজেরা কেন এটা বলছিলেন, আবার নিজেদের ইশতেহারের মধ্যে এটা কেন আপনারা নিয়ে আসলেন? এগুলো সুস্পষ্ট জাতির সাথে প্রতারণা। সর্বশেষ প্রতারণা হচ্ছে এখন সালাউদ্দিন সাহেব সহ সরকারের প্রধানমন্ত্রী, যিনি গতকালকেও বলেছেন যে আমরা প্রতিটা বাক্য যেটা তিনি আগে শিখেছেন সালাউদ্দিন সাহেবের কাছ থেকে, তিনি বারবার বলতে বলতে এই নিয়ে আল্লাহর রহমতে তিনি এটা মুখস্থ করেছেন যে আমরা প্রত্যেকটা বাক্য এবং প্রত্যেকটা শব্দ আমরা এটা বাস্তবায়ন করবো। এটা আরেকটা সর্বশেষ প্রতারণার কথা ওনার মুখ থেকে আমরা পেলাম। সুতরাং এই প্রতারণা আমরা আর কতকাল ধরে শিকার হব, এটা আমাদেরকে এই জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মনে হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশের আসলে ইতিহাস এটাই যে কোনো বড় অর্জন আমরা কোনো আন্দোলন সংগ্রাম রক্ত জীবনের বিনিময় ছাড়া আমরা পাইনি। আমাদেরকে এই মনে করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে জীবন গিয়েছে, যে রক্ত ঝরেছে, তার বিনিময়ে আমরা অত্যন্ত এটা পাবো, আমাদের এই গণভোটের রায়টা অন্তত বাস্তবায়ন হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা আর হচ্ছে না। আমাদের সেটার জন্য আবারও সেভাবে প্রস্তুত হতে হবে। সেই প্রত্যাশা রেখে আমরা যেন আর প্রতারণার শিকার না হইতে পারি, রাজনৈতিক দলগুলো আমরা ততটুকু সচেতন হব। কারণ আমরা এই দলগুলো আমরা নির্বাচনের আগে আন্দোলন করেছিলাম, আপনারা জানেন 8 দলীয় জোট ছিল আমাদের, এখন সেটা 11 দলীয় জোট হয়েছে। 8 দলীয় জোটের আমরা যে আন্দোলন করেছিলাম তখন আন্দোলনটা অত্যন্ত ফলপ্রসূ হচ্ছিল, সফল হচ্ছিল। শেষ পর্যায়ে একটা দলের পক্ষ থেকে যারা সরকারের সাথে একটু যোগাযোগ ছিল, সরকার মনে করতো তারা সরকারি দলের কাছাকাছি, তারা বলছিল যে এই জামাতের এই আন্দোলন 8 দলের এই আন্দোলন হচ্ছে নির্বাচন ভণ্ডুল করার একটা কথা। এই কথা বলার পরে কিন্তু সরকার তখন এটাকে আর মানার মতো কোনো পরিস্থিতি তখন ছিল না। সেই জায়গা থেকে নির্বাচন হয়ে গেলে এখন যা হওয়ার তা হয়েছে। এই জন্য আমাদের রাজনৈতিক দলকেও এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। আমরা আর কতকাল এভাবে প্রতারণার শিকার হব? আর এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে যদি আমরা ভালোভাবে এখন থেকে সেই পরিস্থিতি এবং পরিকল্পনা না নেই, তাহলে এই গণভোটের রায় আমাদের জন্য আবার সেই সুদূর পরাহত হয়ে যাবে। এজন্য আসুন আমরা সেই লক্ষ্যে সবাই কাজ করি, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।